হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব পৃথিবীর সর্বকালের সবচেয়ে সেরা পপ স্টার মাইকেল জ্যাকসনের জীবন কাহিনী। খুবই গরিব ঘরের সামান্য একজন বাচ্চা ছেলে থেকে যে হয়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মিউজিক আইকন, যাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ তার বাড়ির বাইরে ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকত। সেই মানুষটা নিজের জীবনে এমন এমন বেশ কিছু রেকর্ড তৈরি করেছে যেগুলোকে আজ অব্দি কেউই ভাঙতে পারেনি, আর ভবিষ্যতেও হয়তো কেউ কখনোই ভাঙতে পারবে না। তবে চূড়ান্ত সফলতার সাথে সাথে মাইকেল জ্যাকসনের জীবনে ছিল অনেক বিতর্ক, যেগুলো মৃত্যুর পরেও ওনার পিছু ছাড়েনি। আর মাইকেল জ্যাকসনের জীবনের সেই সমস্ত সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম মাইকেল। 2026 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.6। তো গল্পটা শুরু হয় 1966 সালে আমেরিকার ইন্ডিয়ানার গ্যারি নামের একটা ছোট্ট শহর থেকে। সেখানেই আমরা 8 বছর বয়সী ছোট্ট মাইকেলকে দেখতে পাই। মাইকেলের পরিবারে ওর বাবা, মা আর ওর 10টা ভাই বোন ছিল। আর মাইকেল ছিল ওর ভাইদের মধ্যে থেকে সবচেয়ে ছোট। প্রথম থেকেই ওদের পরিবারটা খুবই গরিব ছিল, কারণ মাইকেলের বাবা অর্থাৎ মিস্টার জো একা চাকরি করে ওদের পুরো সংসারটা চালাতে পারতেন না। তাই উনি চাইছিলেন ওনার বাকি ছেলেরাও যেন ওনাকে টাকা পয়সা ইনকাম করতে সাহায্য করে। সেজন্য উনি নিজের 5 ছেলেকে নিয়ে একটা ব্যান্ড তৈরি করেন, যে ব্যান্ডের নাম ছিল জ্যাকসন 5। আর ছোট্ট মাইকেল ছিল এই ব্যান্ডের লিড সিঙ্গার। মাইকেলের বাবা প্রত্যেক রাতে কাজ থেকে বাড়ি ফিরে ওদের 5 ভাইকেই একসাথে মিউজিক আর গান বাজনা করার ট্রেনিং দিতেন। আর কেউ যদি প্র্যাকটিস করতে গিয়ে সামান্য একটু ভুল করত, তাহলে উনি তাকে প্রচণ্ড মারধর আর বকাবকি করতেন। আসলে মাইকেলের বাবা খুবই রাগী ছিলেন। উনি সবসময় নিজের ছেলেদেরকে বলতেন, তোমরা যদি আমার মতন গরিব হয়ে না থাকতে চাও, তাহলে তোমাদের সবাইকে অনেক কঠিন পরিশ্রম করে জীবনে সফল হতে হবে। মিস্টার জোসেফ চাইতেন ওনার 5 ছেলেই যেন খুবই নিখুঁত গান বাজনা করতে পারে। সেজন্য উনি সবসময় নিজের ছেলেদেরকে খুবই কড়া শাসনের মধ্যে রাখতেন। আর দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই এদের 5 জনকে দিয়ে একসাথে গান বাজনা প্র্যাকটিস করাতেন, যে কারণে ছোট্ট মাইকেল কখনোই বাকি বাচ্চাদের মতন বাইরে খেলাধুলা করার সুযোগ পায়নি। এমনকি এই গান বাজনা প্র্যাকটিস করার জন্য মিস্টার জোসেফ মাইকেল আর তার ভাইদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে তাদের পড়াশোনাও বন্ধ করে দিয়েছিলেন। মাইকেলের বাবা এতটাই রাগী ছিল যে কেউই ওনার সামনে কোনো কথা বলতে পারত না। এমনকি মাইকেলের মাও কখনো ওনাকে এই বিষয়টায় আটকাতে পারতেন না। এইভাবে বেশ অনেক মাস ধরে প্র্যাকটিস করার পর যখন একটা সময় মাইকেল আর তার বাকি ভাইরা বেশ ভালোই গান বাজনা শিখে যায়, তখন মিস্টার জোসেফ ওদের সবাইকে ছোটখাটো মেলা, সার্কাস আর কনসার্টে প্রোগ্রাম করার জন্য নিয়ে যেতেন। আর প্রথম থেকেই সব জায়গায় সমস্ত লোকজন এদের 5 জনের এই পারফরমেন্সটাকে খুবই পছন্দ করতে শুরু করে। তবে ওই 5 ভাইয়ের মধ্যে থেকে সমস্ত দর্শক মাইকেলকে যেন একটু বেশি পছন্দ করত, কারণ প্রথমত মাইকেলের বয়স অনেক অল্প ছিল, আর তার উপরে ওর গানের গলা খুবই ভালো ছিল। আর তাছাড়া ও গান করার সময় খুবই ভালোভাবে নাচ করে দর্শকদেরকে এন্টারটেন করত, যে কারণে সমস্ত দর্শকরা খুশি হয়ে স্টেজে মাইকেলের দিকে অনেক টাকা ছুড়ে দিত। কিন্তু এখানে বাকি সমস্ত লোকজন মাইকেল আর তার ভাইদের পারফরমেন্স পছন্দ করলেও ওদের বাবা অর্থাৎ মিস্টার জোসেফ একদমই খুশি ছিলেন না। উনি চাইতেন ওনার ছেলেরা যেন আরো ভালো করে নিখুঁতভাবে গান বাজনা করতে পারে, ওদের মধ্যে যেন সামান্য কোনো রকম ভুল ত্রুটি না থাকে। সেজন্য মাঝে মাঝেই বিভিন্ন মেলা বা কনসার্ট থেকে অনেক রাতে প্রোগ্রাম করে বাড়ি ফেরার পরেও মিস্টার জোসেফ এদেরকে খাওয়া দাওয়া করে ঘুমাতে না দিয়ে সারা রাত ধরেই প্র্যাকটিস করাতেন। আর এইভাবে সময়ের সাথে সাথে অতিরিক্ত প্র্যাকটিস করতে করতে একটা সময় মাইকেল আর তার বাকি ভাইরা সত্যিই খুবই নিখুঁত হয়ে ওঠে, যে কারণে 1968 সালে এরা সবাই শিকাগোর রিগেল থিয়েটারে পারফর্ম করার সুযোগ পায়। এতদিন ধরে এই 5 ভাই যে সমস্ত মেলা আর সার্কাসে পারফর্ম করেছিল, এই থিয়েটারটা সেসব কিছুর থেকে আকারে অনেক বড় ছিল, আর এখানে দর্শক সংখ্যাও প্রচুর বেশি ছিল। তবে এই 5 ভাই এখানেও সমস্ত দর্শকদের সামনে খুব ভালোভাবে পারফর্ম করে সবাইকে অবাক করে দেয়। এখানেও প্রত্যেকটা মানুষের মাইকেলের গান খুবই পছন্দ হয়। এখানেই সমস্ত দর্শকদের মধ্যে সুজান নামের এই মহিলাও ছিলেন। সুজান মোটাউন নামের খুবই বড় একটা মিউজিক প্রোডাকশন কোম্পানির ম্যানেজার ছিল। এখানে মাইকেল আর তার ভাইদের পারফরমেন্স সুজানের এতটাই ভালো লেগে যায় যে সুজান সরাসরি এদের বাবার কাছে ওই 5 ভাইকে নিয়ে নিজেদের মিউজিক কোম্পানিতে এসে গান রেকর্ড করতে বলেন। আর এই ঘটনার পর থেকেই মাইকেল আর তার 5 ভাইয়ের জীবন পুরোপুরি বদলে যেতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর মিস্টার জোসেফ তার 5 ছেলেকে নিয়ে সেই মোটাউন মিউজিক কোম্পানিতে পৌঁছে যায়। যেহেতু মাইকেল ওই ব্যান্ডের লিড সিঙ্গার ছিল, তাই ওই কোম্পানির মালিক সবার আগে মাইকেলকে দিয়ে বেশ অনেকগুলো গান রেকর্ড করায়। যদিও প্রথমের দিকে স্টুডিওর মধ্যে গান করার সময় মাইকেল অনেক নাচানাচি করছিল, কারণ প্রথম থেকে ওর এভাবেই নাচ করতে করতে গান করা অভ্যাস ছিল। কিন্তু এখন স্টুডিওতে রেকর্ড করার সময় ওকে এক জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে গান করতে হবে। আর প্রথম প্রথম এই কাজটা করতে ওর বেশ ভালোই অসুবিধা হচ্ছিল। আর তার উপরে ওর বারবার মনে হচ্ছিল ও যদি বেশি ভুল করে তাহলে ওর বাবা হয়তো এখানে এসেই ওকে মারধর করা শুরু করে দেবে। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ও এক জায়গায় দাঁড়িয়ে বেশ ভালোভাবেই গান করতে শুরু করে দেয়।
মাইকেলের এই গানের প্রত্যেকটা টোন, প্রত্যেকটা পিচ এতটাই পারফেক্ট ছিল, যেটা শুনে ওই স্টুডিওর মালিক আর বাকি এমপ্লয়িরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। এমনকি একটা সময় তো ওই স্টুডিওর মালিক বলেই বসেন, মাইকেলের মধ্যে অনেক অলৌকিক শক্তি রয়েছে। ওর গানের গলা এতটাই ভালো, যেটার সাহায্যে একদিন ও এই পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠতে পারবে। মাইকেলের গান শুনে ওই স্টুডিওর মালিক এতটাই খুশি হয়েছিলেন যে এরপর মোটাউন স্টুডিওর তরফ থেকে মাইকেল আর তার বাকি ভাইদের সঙ্গে 5 বছরের জন্য একটা কন্ট্রাক্ট সাইন করা হয়। এরপর আগামী 5 বছর ধরে জ্যাকসন 5 অর্থাৎ মাইকেল আর তার ভাইরা এই মোটাউন কোম্পানি থেকে অনেক সুপারহিট গান রেকর্ড করে। আর ওদের সবচেয়ে প্রথম ফেমাস গানের নাম ছিল এবিসি। এই গানটা সমস্ত সাধারণ মানুষদের এতটাই পছন্দ হয় যে মাত্র 10 বছর বয়সেই পৃথিবীর সমস্ত বড় বড় নিউজ চ্যানেল আর ম্যাগাজিন কোম্পানি মাইকেলের ইন্টারভিউ নিতে শুরু করে। এই গানটা বেরোনোর পর থেকেই রাতারাতি মাইকেল আর তার ভাইরা সমস্ত জায়গায় খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি সেই সময় পৃথিবীর 100টা সবচেয়ে ভালো ভালো আর সুপারহিট গানের লিস্টের মধ্যে মাইকেলের গাওয়া এই এবিসি গানটা একদম 1 নম্বরে ছিল। এরপর আগামী বেশ কিছু বছরের মধ্যে মাইকেল আরও অনেক ভালো ভালো সুপারহিট গান গায়, যার ফলে এখন সেই সমস্ত গানের সিডি বিক্রি করে আর রয়্যালটির টাকায় মাইকেলের পরিবার খুবই বড়লোক হয়ে উঠেছিল। এরপর থেকে মাইকেল আর তার পুরো পরিবার ক্যালিফোর্নিয়ার একটা দামি জায়গায় খুবই বিলাসবহুল আর বড় একটা বাড়ি কিনে থাকতে শুরু করে। ওদের এই নতুন বাড়িতে ওদের দেখাশোনা করার জন্য সবসময়ের জন্য 10-12টা করে চাকর থাকতো। আর তাছাড়া এই বাড়িতে ওদের প্রত্যেকের প্রয়োজনেরই সমস্ত রকম জিনিস ছিল। এই নতুন বাড়িতে আসার পর থেকেই এদের প্রত্যেকের জীবনটাই বদলে যেতে শুরু করে। এখন এরা সবাই আগের থেকে অনেক ভালো আর সুখে ছিল। এমনকি এখন ছোট্ট মাইকেল চারিদিকে এতটাই ফেমাস হয়ে গেছিল যে ওর সাথে সবসময়ের জন্য একজন করে বডিগার্ড ঘুরত। আর মাইকেলের এই পার্সোনাল বডিগার্ডের নাম ছিল বিল। বিল মাইকেলকে খুবই ভালোবাসতো আর প্রতিটা মুহূর্তেই ওর সাথে থেকে ওর খেয়াল রাখত। কিন্তু এত কিছু পাওয়ার পরেও মাইকেল এখনো মাঝে মাঝেই খুবই মন খারাপ করে থাকতো, কারণ ছোট থেকেই ওর কোনো বন্ধু ছিল না। ওর বাবা সবসময় ওকে জোর করে ওর বাকি ভাইদের সঙ্গে গান বাজনার প্র্যাকটিস করাতো, যে কারণে নিজের ব্যক্তিগত জীবনে ও খুবই একাকিত্বে ভুগত। আর তাছাড়া ওর বাকি ভাই বোনরাও ওর সাথে খুব একটা বেশি কথা বলতো না। তাই নিজের একাকিত্ব কাটানোর জন্য মাইকেল মাঝে মাঝে বিভিন্ন রকম গল্পের বই পড়তে শুরু করে। আর সেই একই সাথে ও নিজের বাড়িতে বেশ অনেক পশু পাখি পুষতে শুরু করে। আর তাছাড়া মাঝে মাঝে মাইকেল রাতের বেলায় নিজের মায়ের সাথে বসে সিনেমা দেখে একটু ভালো সময় কাটাতো। আর এসব কিছুর বাইরে যেহেতু এখন ওরা পুরো দেশেই খুবই বিখ্যাত হয়ে উঠেছিল, তাই এখন ওরা বিভিন্ন নতুন নতুন জায়গায় গিয়ে আগের থেকে আরো অনেক বেশি বেশি শো করত, যে শো দেখার জন্য এখন আগের থেকে অনেক বেশি পরিমাণ লোক আসতো। এইভাবেই বেশ কিছু বছর কেটে গিয়ে চলে আসে 1978 সাল। দেখা যায় মাইকেল এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। আর বিগত 5 বছর ধরে ওদের মোটাউন মিউজিক কোম্পানির সঙ্গে যে কন্ট্রাক্টটা চলছিল এখন সেটাও শেষ হয়ে গেছে। এখন মাইকেল আর তার ভাইরা এপিক রেকর্ডস নামের একটা নতুন মিউজিক কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছিল। তবে এত বছর ধরে নিজের ভাইদের সাথে ব্যান্ডে কাজ করার পর মাইকেল এখন সম্পূর্ণ একা একা নিজের মতন বেশ কিছু সোলো গান রেকর্ড করতে চাইছিল। কিন্তু সমস্যা হলো এই কথাটা ও নিজের বাবাকে বলার সাহস পাচ্ছিল না, কারণ মাইকেলের বাবা চাইতো ওরা 5 ভাই যেন সবসময় একসাথে কাজ করে। আর তাছাড়া মাইকেল আর তার বাকি ভাইরা এখন অনেক বড় হয়ে যাওয়ার পরেও এখন অবধি ওদের বাবা অর্থাৎ মিস্টার জোসেফই ছিল ওদের ম্যানেজার। উনি এদের সমস্ত কাজ দেখাশোনা করতেন। আর সেজন্যই মাইকেলকে একা একা গান রেকর্ড করতে গেলেও ওর বাবার পারমিশন নিতে হবে। কিন্তু মাইকেল ওর বাবাকে এতটাই ভয় পেত যে ও সরাসরি ওনাকে এই কথাটা বলার সাহস পায় না। সেজন্য এখন ও এপিক রেকর্ডস নামের যে মিউজিক কোম্পানির সাথে কাজ করছিল সেই কোম্পানির দুজন ম্যানেজারকেই নিজের ইচ্ছার কথা জানায়। মাইকেল বলে, আমার মাথায় অনেক নতুন নতুন আর ভালো ভালো গানের আইডিয়া রয়েছে, সেই সমস্ত গানগুলোকে আমি সম্পূর্ণ নিজের স্বাধীনতা মতন একা একা রেকর্ড করতে চাই। এই কথা শুনে ওই দুজন ম্যানেজার তো খুবই খুশি হয়, কারণ এই সময় মাইকেল পুরো দেশের মধ্যেই খুবই জনপ্রিয় একজন সিঙ্গার হয়ে উঠেছিল। পুরো দেশেই ওর গানের অনেক চাহিদা ছিল। আর কোনো কোম্পানি যদি মাইকেলের মতন অত বড় সিঙ্গারকে দিয়ে কোনো সোলো গান রিলিজ করাতে পারে, তাহলে সেই গানটা মার্কেটে খুবই বড় একটা হিট হয়ে যাবে। আর সেই রেকর্ডিং কোম্পানির মার্কেট ভ্যালুও অনেক বেড়ে যাবে। এখন সেই রেকর্ডিং কোম্পানির দুজন ম্যানেজার এই বিষয়টা নিয়ে সরাসরি মাইকেলের বাবার সঙ্গে কথা বলে। যেহেতু মাইকেলের বাবা খুবই রাগী মানুষ ছিল, তাই এরা দুজনও ওনার সাথে কথা বলতে ভয় পাচ্ছিল। তবে সবকিছু শোনার পর মাইকেলের বাবা অর্থাৎ মিস্টার জোসেফ বলেন, মাইকেল যদি নিজের মতন একা গান রেকর্ড করতে চায় তাহলে ও সেটা করতেই পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে ও এতদিন ধরে আমাদের সাথে যে কাজগুলো করত সেগুলোকে ও কোনোভাবেই বন্ধ করতে পারবে না। যার মানে মাইকেলকে প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি ওর বাকি ভাইদের সাথে ব্যান্ডে প্র্যাকটিস করতে হবে। আর তাছাড়া আমরা যখনই যে জায়গায় প্রোগ্রামের জন্য যাব তখনই মাইকেলকেও আমাদের সাথে যেতে হবে। আর আমাদের সাথে এই কাজগুলো করার পর ও নিজের অতিরিক্ত সময়ে বা মাঝরাতে যদি গান রেকর্ড করতে পারে তাহলে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই।
এখন এই কথা শুনে মাইকেল তো খুবই খুশি হয়। ও সারাদিন ধরে নিজের বাবা আর ভাইদের সাথে কাজ করার পর রাতের বেলায় নিজের বডিগার্ড বিলের সাথে স্টুডিওতে গান রেকর্ড করার জন্য চলে যেত। মাইকেলের এই প্রথম সোলো স্টুডিও অ্যালবামের নাম ছিল অফ দ্য ওয়াল। এই গানটা রিলিজ হওয়ার সাথে সাথেই এটা সমস্ত সাধারণ মানুষের মধ্যেই খুবই জনপ্রিয় হয়ে ওঠে। সবার এই গানটা এতটাই পছন্দ হয় যে সমস্ত বড় বড় নাইট ক্লাব, পার্টি আর রেডিও স্টেশনে এই গানটাই বাজানো হচ্ছিল। নিজের এই অ্যালবামে ভালো গান করার সাথে সাথে মাইকেল খুব ভালো নাচও করেছিল। এই নতুন গানটা বেরোনোর পর পুরো পৃথিবী জুড়েই মাইকেলের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখন প্রত্যেক দিন দেশের সমস্ত জায়গা থেকে ও সমস্ত ফ্যানরা ওকে অনেক অনেক চিঠি লিখত। আর সেই চিঠির পরিমাণটা এতটাই বেশি ছিল যে প্রত্যেকদিন পোস্ট অফিস থেকে 4-5টা বড় বড় গাড়িতে করে সেই বস্তা বস্তা চিঠিগুলো ওর বাড়িতে নিয়ে আসা হতো। এরপর থেকে সমস্ত মানুষ মাইকেলকে দেখার জন্য ওর বাড়ির বাইরে রাস্তার উপরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো। কিন্তু পুরো পৃথিবীর লোকজন ওকে দেখার জন্য পাগল হয়ে গেলেও এখনো অবধি নিজের ব্যক্তিগত জীবনে ও খুবই একা ছিল। সেজন্য এখন ও নিজের বাড়িতে আরো অনেক নতুন নতুন আর বড় বড় পশু পুষতে শুরু করে, যার মধ্যে একটা বড় সাইজের অজগর সাপ, একটা শিম্পাঞ্জি, একটা লামা আর বেশ কিছু ময়ূরও ছিল। মাইকেল মাঝে মাঝেই নিজের পোষা নতুন বাচ্চা শিম্পাঞ্জিকে বিভিন্ন গল্পের বই পড়ে শোনাতো। আর একদিন সেখানেই একটা কমিক ক্যারেক্টারের নাক দেখে ওর খুবই ভালো লেগে যায়। এখন মাইকেল চাইছিল ওকেও যেন ওই কমিক ক্যারেক্টারের মতন সুন্দর দেখতে লাগে। আসলে মাইকেলের নাকটা খুবই ভোঁতা আর চওড়া ছিল, যেটাকে দেখতেও একটু বাজে লাগতো। মাইকেলের বাবা মাঝে মাঝেই ওর এই নাক দেখে ওকে নিয়ে হাসাহাসি করত। তবে এখন যেহেতু মাইকেলের কাছে অনেক টাকা ছিল, তাই ও নিজের বাড়িতে কাউকে কিছু না জানিয়েই ডাক্তারের কাছে গিয়ে নিজের নাকের প্লাস্টিক সার্জারি করে সেটাকে অনেক সরু, লম্বা আর সুন্দর দেখতে করে তোলে। যদিও পরবর্তীকালে মাইকেলের বাবা অর্থাৎ মিস্টার জোসেফ যখন এই বিষয়টা জানতে পারেন, তখন উনি খুবই অবাক হয়ে যান। কিন্তু উনি এই বিষয়টা নিয়ে মাইকেলকে একদমই বকাবকি করেন না। উনি চাইতেন মাইকেল যেন সারা জীবন ধরে ওর বাকি ভাইদের সঙ্গে ওই ব্যান্ডে কাজ করে। তার বিনিময়ে ও নিজের ব্যক্তিগত জীবনে যা খুশি করুক, সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। এই ঘটনার কিছুদিন পর জোসেফ মাইকেল আর তার বাকি ভাইদেরকে নিয়ে বাড়িতে একটা মিটিং অ্যারেঞ্জ করে। এখন জোসেফ সবাইকে বলে মাইকেলের ওই সোলো অ্যালবামটা রিলিজ হওয়ার পর মাইকেল পুরো পৃথিবীতেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, আর আমাদেরকে এই বিষয়টার সুযোগ নিয়ে সেটার ফায়দা তুলতে হবে। যেহেতু এখন মাইকেল অনেক বড় সুপারস্টার হয়ে গেছিল, তাই ওর গান শোনার জন্য মানুষ অনেক বেশি টাকা দিয়েও ওর কনসার্টে আসার জন্য রাজি ছিল। তাই এখন জোসেফ ঠিক করে নেয় এরপর থেকে মাইকেল আর তার বাকি ভাইরা মিলে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্যুর করে লাইভ কনসার্ট করবে। আর সেখানে ওরা মাইকেলের এই নতুন অ্যালবামের গানগুলো গাইবে, যাতে এইভাবে ওরা আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। কিন্তু এই জিনিসটা মাইকেলের একদমই পছন্দ ছিল না। এবার ও নিজের ভাইদের থেকে আলাদা হয়ে নিজের মতন একা একা বেশ কিছু নতুন কাজ করতে চাইছিল। সেজন্য ও খুবই শান্তভাবে নিজের বাবাকে বলে, আমি ঠিক করেছি এবার থেকে আমি একা একাই কাজ করব। যেটা শুনে ওর বাবা তো খুবই রেগে গিয়ে বলে, তোমার সাহস তো খুবই বেড়ে গেছে। তুমি দুটো সুপারহিট গান করার পর তোমার কি মনে হচ্ছে তুমি অনেক বড় হয়ে গেছো? আর তুমি এখন আমার থেকে অনেক বেশি বুঝতে শিখে গেছো। আমার অনুমতি ছাড়া তুমি এসব কিছু ভাবলে কিভাবে? এই কথা বলেই উনি মাইকেলকে প্রচন্ড বকাবকি করে গালাগালি করতে শুরু করেন। পাশের থেকে মাইকেলের মা আর ওর বাকি ভাইরাও কোনোভাবেই ওদের বাবাকে থামানোর সাহস পাচ্ছিল না। এখন নিজের বাবার কথাগুলো শুনতে শুনতে একটা সময় মাইকেল প্রচন্ড রাগে, দুঃখে আর কষ্টে নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। ও নিজের বডিগার্ড বিলের সাথে একটা গাড়িতে করে নিজের বাড়ি থেকে অনেক দূরে একটা ফাঁকা অজানা জায়গায় চলে যায়। তবে মাইকেল যখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিল, তখনও ওর পাগল ফ্যানরা ওকে এক ঝলক দেখার জন্য ওর বাড়ির বাইরেই অপেক্ষা করছিল। এরপর বেশ অনেকটা দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে মাইকেল বিলকে বলে, আমার মনে হচ্ছে আমার বাবা আমাকে ব্যবহার করে খালি টাকা কামাতে চাইছে। আমাদেরকে কখন কোথায় লাইভ কনসার্টে যেতে হবে, কখন কি করতে হবে, আমার বাবা আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছে। আর এই জিনিসটা আমার আর একটুও ভালো লাগছে না। এখন আমি একটু স্বাধীনতা চাই, আর নিজে একা একা নিজের ইচ্ছা মতন গান করতে চাই। যেটা শুনে বিল বলে, তাহলে তুমি নিজের পরিবারকে ছেড়ে দিয়ে আর ওই বাড়িটা ছেড়ে দিয়ে চলে এসো। মাইকেল বলে, আমার পক্ষে এটা করা কোনোভাবেই সম্ভব না। আমি আমার পরিবারকে খুবই ভালোবাসি, তাদেরকে ছাড়ে আমি একা একা কোনোভাবেই থাকতে পারবো না। আমি শুধু চাই আমার বাবা যেন আমাকে নিজের মতন একা কাজ করতে দেয়। বিল বলে, তোমার বাবা কোনোদিনও তোমাকে একা কাজ করার পারমিশন দেবে না। আর যেহেতু তোমার বাবাই তোমার ম্যানেজার, তাই তোমাকে সবার আগে ওনার কাছ থেকেই পারমিশন নিতে হবে। এখন তুমি চাইলে একজন ভালো উকিল ধরে তোমার বাবাকে তোমার ম্যানেজারের পোস্ট থেকে সরিয়ে দিতে পারো। এই কথাটা মাইকেলের পছন্দ হলেও এই মুহূর্তে ও এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর নিজের বাবার কথা মতন মাইকেল ওর বাকি ভাইদের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক মিউজিক কনসার্ট আর প্রোগ্রাম করতে শুরু করে। যেহেতু মাইকেল এখন খুবই জনপ্রিয় ছিল, তাই ওর কনসার্ট দেখার জন্য বহু হাজার হাজার মানুষ ভিড় করেছিল। আর সেখানে বহু মানুষ তো মাইকেলকে এক ঝলক দেখার পরেই আনন্দে আর আবেগে কেঁদে ফেলেছিল।
এরপর থেকে আগামী বেশ কিছু বছর ধরে মাইকেল ওর ফ্যামিলির সাথেই দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কনসার্ট করতে থাকে। আর এসব কিছুর ফাঁকে ও সুযোগ পেলেই নিজের পছন্দ মতন নতুন নতুন গান লিখত। কিন্তু দুর্ভাগ্যবশত ওর বাবা ওকে একা একা এই নতুন গানগুলো রেকর্ড করার কোনো অনুমতি দিচ্ছিল না। তাই অবশেষে 1981 সালে মাইকেল নিজের বাবার বিরুদ্ধে কেস করার জন্য একটা বড় ল ফার্মের সঙ্গে যোগাযোগ করে। আর সেখানেই মাইকেলের সাথে জন ব্র্যাঙ্কা নামের এই লোকটার পরিচয় হয়। জন খুবই বড় মাপের একজন উকিল ছিল। এর আগে ও অনেক বড় বড় মিউজিক আর্টিস্টদের হয়ে তাদের কেস লড়েছিল। জন খুব সোজাখাপটা কথা বলতো আর নিজের কাজটা খুব ভালোভাবেই করতে পারত। সেজন্য এখন মাইকেল জনকেই নিজের পার্সোনাল উকিল আর অ্যাডভাইজার হিসেবে কাজে রেখে দেয়। এখন মাইকেল জনকে বলে, আমি একা একা কাজ করতে চাই। আমি চাই আমার বাবা যেন আর কোনোভাবেই আমাকে আটকাতে না পারে। এখন তুমি যেভাবেই হোক আইনি পদ্ধতিতে আমার বাবাকে আমার ম্যানেজারের পোস্ট থেকে সরিয়ে দাও, যাতে আমি নিজের মতো নিজের সমস্ত ডিসিশন নিয়ে একা একা কাজ করতে পারি। এই কথাটা শোনার সাথে সাথেই জন মাইকেলের বাবাকে ফ্যাক্সের মাধ্যমে একটা লিগ্যাল নোটিশ পাঠায়। যে ফ্যাক্সে লেখা ছিল আজকের পর থেকে আইনতভাবে মাইকেলের বাবা অর্থাৎ মিস্টার জোসেফকে মাইকেলের ম্যানেজারের পোস্ট থেকে সরিয়ে দেওয়া হলো। এই নোটিশটা দেখার পরেই মিস্টার জোসেফ প্রচণ্ড রেগে যায়। এখন উনি মাইকেলের মাকেও এই পুরো ঘটনাটা জানিয়ে বলে, মাইকেলের দুঃসাহস প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আজকে ও বাড়ি ফিরলেই আমি ওকে প্রচণ্ড মারধর করব। যেটা শুনে মাইকেলের মা বলে, তুমি ছোটবেলা থেকে মাইকেলকে যেভাবে মেরে এসেছো, এখন তুমি আর সেই কাজটা করতে পারবে না, কারণ মাইকেল এখন অনেক বড় হয়ে গেছে। তাই তুমি আর কোনোভাবেই ওর কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমার যদি ওর কাজগুলো পছন্দ না হয়, তাহলে ওর টাকায় ইনকাম করা এই বাড়ি থেকে তুমি চলে যেতে পারো। তুমি ভুলে যেও না, আজকে আমাদের কাছে যা কিছু আছে সেই সব কিছুই মাইকেলের জন্য। তাই এরপর থেকে তুমি ওর উপরে রাগ না দেখিয়ে ওকে একটু ভালোবাসা আর সম্মান দিও। এই কথাটা শুনে মিস্টার জোসেফ আরও বেশি রেগে গিয়ে বলে, আজকে মাইকেলকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমি যোগ্য করে তুলেছি। তাই তোমাদের সবারই আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। এদিকে দেখা যায় বাড়িতে যখন মিস্টার জোসেফ রেগেছিল, তখন অন্যদিকে মাইকেল ওর বডিগার্ড বিলের সাথে একটা শপিং মল থেকে বেশ অনেকগুলো বাচ্চাদের খেলনা কেনাকাটা করছিল। আসলে মাইকেল এখন বড় হয়ে গেলেও ওর মনটা একদমই বাচ্চাদের মতন ছিল। ও এখনো বাচ্চাদের মতন খেলনা নিয়ে খেলা করতে ভালোবাসতো। আর যে ছোটবেলাটাকে ও কখনোই উপভোগ করতে পারিনি, এখন বড় হওয়ার পরেই ও সেটাকে উপভোগ করতে চাইতো। তবে এখন শপিং মলের মধ্যেও বেশ অনেকগুলো বাচ্চা আর তাদের বাবা মায়েরা মাইকেলকে দেখতে পেয়ে ওর কাছে গিয়ে ওর অটোগ্রাফ নিতে শুরু করে। আর মাইকেলও এখানে কোনোভাবেই অসন্তুষ্ট না হয়ে খুবই খুশি মনে সবাইকে অটোগ্রাফ দিয়ে সবার সাথে গল্প করতে থাকে। এরপর শপিং মল থেকে কেনাকাটা করে মাইকেল যখন বাড়ি ফেরে, তখন সেই রাতে ওর বাবা ওকে সেই নোটিশটা দেখিয়ে বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করলে? তুমি কেমন ধরনের ছেলে যে নিজের বাবাকেই তার চাকরি থেকে বের করে দিয়েছে? আমি তো তোমার ম্যানেজার হয়ে সারা জীবন তোমার ভালো করতে চেয়েছিলাম। এই কাজটা করার আগে তোমার একবার হলেও নিজের পরিবারের কথাটা ভাবা উচিত ছিল। এই কথাটা বলেই মাইকেলের বাবা খুবই হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। এরপর থেকে মাইকেল পুরোপুরিভাবে নিজের ইচ্ছা মতো নিজের জীবনটা কাটাতে শুরু করে। ও মাঝে মাঝে বিভিন্ন বাচ্চাদের হসপিটালে গিয়ে বিভিন্ন অসুস্থ বাচ্চাদের সঙ্গে গল্প করে ভালোভাবে সময় কাটাতো। আর নিজের অবসর সময়ে ও বাকি সমস্ত লোকজনের থেকে অনেক দূরে একা একা থেকে নিজের মতন নিজের নতুন গান লেখার চেষ্টা করত। মাইকেল চাইছিল ওর নতুন অ্যালবামের গানগুলো যেন পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুপারহিট হয়, যে গানগুলো শোনার পর যেন শুধু আমেরিকা না, পুরো পৃথিবীর সমস্ত দেশ থেকেই মানুষরা যেন ওর লাইভ কনসার্ট দেখার জন্য আসতে শুরু করে। এরপর থেকে মাইকেল সারা দিন ধরে সবসময় নিজের নতুন গান লেখার চেষ্টা করত। আর নিজের বেশিরভাগ সময়টাই ও নিজের স্টুডিওর মধ্যে কাটাতো। এরকমভাবেই একদিন স্টুডিওতে বসে গান লিখতে লিখতে ও টিভিতে একটা নিউজ দেখতে পায়। ওদের শহরের দুটো ক্রিমিনাল গ্যাংয়ের মধ্যে লড়াইতে বেশ অনেক মানুষ মারা গেছে। এই গ্রুপের সমস্ত মানুষরাই ব্ল্যাক মানে নিগ্রো ছিল। এখন এই টিভি নিউজের মাধ্যমেই মাইকেল জানতে পারে এই শহরের বেশিরভাগ নিগ্রোরাই কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সঙ্গে জড়িত রয়েছে। আর সমস্ত ইয়ং নিগ্রো ছেলেরাই এই সমস্ত ক্রিমিনাল গ্যাংয়ে জয়েন করে অপরাধ জগতের মধ্যে হারিয়ে যাচ্ছে। তারা অল্প বয়স থেকেই ড্রাগস, গাঁজা আর মদের নেশা, চুরি, ছিনতাই আর অপরাধ করেই নিজেদের জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। এসব কিছু দেখে মাইকেলের খুবই খারাপ লাগে। ও ঠিক করে নেয় এখন ওকে এমন একটা নতুন ধরনের গান লিখতে হবে যে গানের সাহায্যে ও ওর সমাজের সমস্ত মানুষকেই ভালো পথে ফিরিয়ে আনতে পারবে। এরপর থেকে আগামী বেশ কিছুদিন ধরে ও এই বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করে। অতিরিক্ত চিন্তার কারণে ও রাতে ঠিকভাবে ঘুমাতেও পারছিল না। আর এইভাবে বেশ কিছুদিন চিন্তা করার পর ওর মাথায় খুবই ইউনিক একটা আইডিয়া আসে। ও এই শহরের সমস্ত বড় বড় গ্যাং মেম্বারদেরকে নিজের স্টুডিওয়ে ডেকে আনে, যে সমস্ত গ্যাংরা প্রত্যেক দিন নিজেদের মধ্যে ঝামেলা করে বেড়াতো। আর যেহেতু মাইকেল সেই সময়ের খুবই বড় একজন পপস্টার ছিল, তাই সমস্ত গ্যাং মেম্বাররা মাইকেলকে সম্মান জানানোর জন্য নিজেদের শত্রুতা ভুলে একসাথে ওর স্টুডিও চলে আসে। সেখানে দেখা যায় মারামারি আর ঝামেলার বাইরেও এই সমস্ত গ্যাং মেম্বাররা বেশ ভালোই নাচ করতে পারত। এখন মাইকেল ওদেরকে বলে,
আমি পুরো পৃথিবীটাকে বদলাতে চাই, তবে আমার একার পক্ষে সেই কাজটা করা সম্ভব না। এর জন্য আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। আমি চাই আমার নতুন অ্যালবামের নতুন গানে তোমরা সবাই ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে থাকো। তোমাদেরকে আমার গানে ভালোভাবে ডান্স করতে দেখলে আমাদের সমাজের নতুন নতুন ইয়ং ছেলেরাও অপরাধ ছেড়ে দিয়ে ভালো ভালো কাজ করার ইন্সপিরেশন পাবে। এখানে মাইকেলের কথা শুনে সমস্ত গ্যাং মেম্বাররাই ওর এই কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে আগামী বেশ কিছুদিন ধরে মাইকেল এদের সবাইকে নিয়ে নিজের নতুন গানের ডান্স প্র্যাকটিস করতে শুরু করে। দেখা যায় এই সমস্ত গ্যাং মেম্বাররাও খুবই ভালো নাচ করতে পারত। মাইকেল এই সমস্ত গ্যাং মেম্বারদেরকে নিয়ে যে নতুন মিউজিক ভিডিও তৈরি করে সেই গানের নাম ছিল বিট ইট, যে গানটা এখনও অবধি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই খুবই জনপ্রিয়। এরপর মাইকেল নিজের নতুন অ্যালবামের জন্য আরও বেশ অনেকগুলো ভালো ভালো গান লেখে। পরবর্তীকালে মাইকেল ও সেই নতুন অ্যালবামের নাম দেয় থ্রিলার, যে অ্যালবামের মধ্যে টোটাল 9টা নতুন নতুন সুপারহিট গান ছিল। পরবর্তীকালে এই অ্যালবামটা যখন রিলিজ হয় তখন সেটা সত্যি সত্যি সমস্ত মানুষদের মধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু মাইকেল চাইছিল ওর এই অ্যালবামটা যেন পুরো পৃথিবীর একদম 1 নম্বর অ্যালবাম হয়ে ওঠে, আর এটা যেন পুরো পৃথিবীতে এমন একটা রেকর্ড তৈরি করে যেটাকে যেন ভবিষ্যতেও কখনো কোনো আর্টিস্ট ভাঙতে না পারে। মাইকেল নিজের এই নতুন অ্যালবামটাকে সিবিএস নামের খুবই বড় একটা মিউজিক কোম্পানি থেকে রেকর্ড করিয়েছিল। এখন এই অ্যালবামটা রিলিজ হওয়ার বেশ কিছু মাস পর মাইকেল সরাসরি সিবিএস কোম্পানির মালিকের সঙ্গে দেখা করে ওনাকে বলে, আমার এই নতুন অ্যালবামের অনেক সিডি বিক্রি হচ্ছে, দর্শকরাও এটাকে অনেক পছন্দ করছে, তবে আমি আমার এই নতুন অ্যালবামের আরও অনেক ভালো করে প্রমোশন করতে চাই। আমি চাই আমার এই নতুন গানগুলো যেন প্রত্যেক দিন এমটিভিতে অনেকবার করে প্লে করা হয়। একবার যদি এমটিভিতে আমার এই গানগুলো চালিয়ে সেগুলোর প্রমোশন করা যায়, তাহলে তখন আমার এই নতুন অ্যালবামটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, আর তখন আমার নতুন অ্যালবামের সিডিও অনেক বেশি পরিমাণে বিক্রি হবে। এই কথাটা শোনার পর সিবিএস কোম্পানির মালিক খুবই অবাক হয়ে গিয়ে বলেন, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। এমটিভিতে আজ অবধি কখনোই কোনো ব্ল্যাক আর্টিস্টের মিউজিক চালানো হয়নি। আসলে সেই সময় অবধিও আমেরিকাতে খুবই রেসিজম চলতো। তখন অবধি আমেরিকায় কালো মানুষদেরকে খুব একটা সম্মানের চোখে দেখা হতো না, আর সেজন্যই এমটিভিতে কখনোই কোনো কালো আর্টিস্টদের গান চালানো হতো না। তখন মাইকেল বলে, আমি একজন গর্বিত ব্ল্যাক আর্টিস্ট, আর আমি আমার এই নতুন গানগুলো সমস্ত কালো সাদা সব ধরনের মানুষের জন্যই লিখেছি, আর আমার মনে হয় আমার এই গানগুলো অনেক ভালো, এগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। তাই তুমি যদি এখন আমার এই গানগুলোকে এমটিভি চ্যানেলে না চালাতে পারো, তাহলে আমাকে তোমার সাথে কাজ করা বন্ধ করে দিয়ে অন্য কোনো ভালো মিউজিক কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই কথাটা শোনার পর সিবিএস কোম্পানির মালিক খুবই ভয় পেয়ে গিয়ে মাইকেলের সামনেই সরাসরি এমটিভি চ্যানেলের সিইওকে কল করে বলে, আগামী 10 মিনিটের মধ্যে যদি তোমাদের চ্যানেলে মাইকেলের নতুন অ্যালবামের গান না চালানো হয়, তাহলে আমাদের কোম্পানি সারা জীবনের মতন তোমাদের কোম্পানির সাথে কাজ করা পুরোপুরি বন্ধ করে দেবে। আর আমাদের রেকর্ডিং স্টুডিওর সঙ্গে যে সমস্ত বড় বড় আর্টিস্টদের কন্ট্রাক্ট রয়েছে, তোমরা ভবিষ্যতে আর কখনোই তাদের কারোরই গান তোমাদের চ্যানেলে চালাতে পারবে না। এই সময় সিবিএস স্টুডিওর সাথে অনেক বড় বড় আর্টিস্ট আর সিঙ্গারের কন্ট্রাক্ট ছিল, আর এতগুলো আর্টিস্টকে হারানোর ভয়ে এমটিভি বাধ্য হয়ে এই কথাটা মেনে নিয়ে মাইকেলের নতুন অ্যালবামের গানগুলো নিজেদের চ্যানেলে চালাতে শুরু করে। এই ঘটনার পরে মাইকেল পুরো পৃথিবীর 1 নম্বর আর্টিস্ট হয়ে ওঠে। এমটিভিতে গান চালানোর মাত্র কিছু মাসের মধ্যেই পুরো পৃথিবীতে ওর এই নতুন অ্যালবামের 25 মিলিয়নেরও বেশি সিডি বিক্রি হয়, এবং পরবর্তীকালে সময়ের সাথে সাথে সেই নাম্বারটা আরও বাড়তে থাকে। এরপর থেকে মাইকেল যখনই যে জায়গায় কনসার্ট করার জন্য যেত, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনেক টাকা খরচ করে অনেক দামি দামি টিকিট কেটে ওকে দেখার জন্য আসতো। এমনকি এখন মাইকেলকে এক ঝলক দেখার জন্য শহরের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যেত। এখন মাইকেলের এত বিশাল সফলতা দেখে ওর বাবা অর্থাৎ মিস্টার জোসেফের মাথায় টাকা কামানোর একটা নতুন আইডিয়া আসে। এখন মিস্টার জোসেফ মাইকেলকে কিছু না জানিয়ে ওর অনুমতি ছাড়াই ওকে নিয়ে একজন বড় প্রমোটারের সাথে ডিল করতে শুরু করে। মিস্টার জোসেফ ওই প্রমোটারকে বলে, আমার ছেলে মাইকেল তো এখন পুরো পৃথিবীতেই খুবই বিখ্যাত হয়ে উঠেছে, এখন আমি মাইকেল আর তার বাকি ভাইদেরকে নিয়ে একটা ওয়ার্ল্ড ট্যুর করতে চাই, আর আমি এই ট্যুরের নাম দিতে চাই দ্য ভিক্টরি ট্যুর। আমরা আমেরিকার বিভিন্ন রাজ্য আর বিভিন্ন শহরে ঘুরে, এমনকি পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে গিয়েও কনসার্ট করব, আর সেখান থেকে আমরা লক্ষ লক্ষ ডলারের টিকিট বিক্রি করে অনেক বড় লোক হয়ে উঠব। এই কথা বলেই মিস্টার জোসেফ সেই বড় প্রমোটারকে ওদের এই ওয়ার্ল্ড ট্যুরটা অর্গানাইজ করার দায়িত্ব দেয়। সবকিছু শোনার পর ওই প্রমোটার বলেন, আমি তোমাদের এই ওয়ার্ল্ড ট্যুরের জন্য পেপসি কোম্পানির থেকে খুবই বড় আর মোটা টাকার একটা স্পন্সরশিপ জোগাড় করে দেব, কিন্তু তার জন্য মাইকেলকে পেপসি কোম্পানির হয়ে একটা দুটো অ্যাড শ্যুট করতে হবে। এখানে এত টাকার কথা শুনে মাইকেলের বাবা তো সাথে সাথেই এটা রাজি হয়ে যায়। এরপর সেই রাতে উনি মাইকেলকে নিজের পুরো প্ল্যানটা জানিয়ে বলেন, আমি চাই এখন থেকে তুমি তোমার ভাইদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কনসার্ট করে বেড়াও, যাতে আমরা আরও অনেক বেশি টাকা কামাতে পারি। যেটা শুনে মাইকেল বলে, বাকি মানুষদের মতন আমিও স্বাধীনভাবে থাকতে চাই,
আমাকে আর কতদিন তোমার কথা শুনে চলতে হবে? আমি কি নিজের ইচ্ছায় কখনো কিছুই করতে পারবো না? এই কথা শুনে ওর বাবা ওকে নানা রকমভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে। ওর বাবা বলে, তুমি কেমন ছেলে যে নিজের বাবা মায়ের কথা ভাবে না, নিজের পরিবারের কথা ভাবে না, খালি স্বার্থপরের মতো নিজের কথাই চিন্তা করে যায়। তোমার পরিবার যদি তোমার পাশে না থাকে তাহলে তোমার কি হবে তুমি সেটা ভেবে দেখেছো? এখানে ওর বাবার এই সমস্ত ইমোশনাল কথা শুনে মাইকেল বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ওর বাবার কথা মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর পেপসি কোম্পানির স্পন্সরশিপের জন্য মাইকেলকে পেপসির একটা অ্যাড শ্যুটের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে শুটিং চলাকালীন একটা দুর্ঘটনার কারণে মাইকেলের মাথার চুলে আগুন ধরে যায়। আর যেহেতু ওর মাথায় প্রচুর পরিমাণ কোঁকড়ানো চুল ছিল, তাই এই আগুনটা খুব সহজেই ওর পুরো মাথায় ছড়িয়ে পড়ে। যদিও আশপাশ থেকে তাড়াতাড়ি করে বাকি লোকজন এসে ওর আগুনটা নিভিয়ে ওকে বাঁচিয়ে দেয়, কিন্তু এই ঘটনায় মাইকেল খুবই গুরুতরভাবে আহত হয়ে গেছিল। এখন ও মানসিকভাবেও প্রচণ্ড ভয় আর আতঙ্কের মধ্যে ছিল। এখন তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই অবস্থাতেও ওর হাজার হাজার দর্শকরা ওকে এক ঝলক দেখার জন্য সেই হসপিটালের বাইরেই ভিড় করে দাঁড়িয়েছিল। হসপিটালে বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার ওর বাবা মাকে জানায় মাইকেলের মাথায় অতিরিক্ত পুড়ে গিয়ে সেখানে 3rd ডিগ্রি বার্ন হয়ে গেছে, যে কারণে ওর মাথার অনেক নার্ভ পুড়ে গিয়ে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় মাইকেল প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু এখন ও প্রচণ্ড ব্যথা আর কষ্টের মধ্যে রয়েছে। আর সেই একই সাথে ও মানসিকভাবে প্রচণ্ড ভয় আর আতঙ্কের মধ্যেও রয়েছে। এখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য ওর অনেক মাস সময় লাগবে, আর ওর পরিবারের লোকজনকে সবসময়ের জন্য ওর পাশে থাকতে হবে। কিন্তু এসব কিছু শোনার পর মাইকেলের বাবা ডাক্তারকে প্রথম প্রশ্ন করে, আমার ছেলে কবে সুস্থ হয়ে আবার স্টেজে উঠতে পারবে? সামনে এখনো ওর অনেক কাজ বাকি আছে, ওকে অনেক কিছু করতে হবে। যেটা শুনে ডাক্তার খুবই অবাক হয়ে গিয়ে বলেন, আপনার ছেলে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে। এই আগুনটা যদি কোনোভাবে ওর জামা কাপড়ে লেগে যেত তাহলে ওর চোখ মুখ পুড়ে গিয়ে ওর আরো অনেক বড় ক্ষতি হয়ে যেত, এমনকি ও মারাও যেতে পারত। তাই আপনি সমস্ত টাকা পয়সা আর কাজের কথা বাদ দিয়ে নিজের ছেলের কথা চিন্তা করুন। এখানে মিস্টার জোসেফের এই কথা শুনে মাইকেলের মা আর ওর বাকি ভাই বোনরাও ওদের বাবার উপরে খুবই অসন্তুষ্ট হয়ে গেছিল। এই ঘটনার কিছুদিন পর দেখা যায় মাইকেল এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। আগুন লাগার কারণে ওর মাথার মাঝখানে যে জায়গাটা পুড়ে গেছিল সেখানকার চামড়া এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ডাক্তারেরা জানায় বেশ অনেকগুলো সার্জারি করার পর ওর মাথার চামড়াটাকে ঠিক করে দেওয়া গেলেও সেখানে ভবিষ্যতে আর কখনোই চুল গজাবে না, যার মানে এরপর থেকে মাইকেলকে সবসময়ের জন্য উইগ বা নকল চুল পরে ঘুরতে হবে। এই কথাটা শোনার পর মাইকেল মানসিকভাবে প্রচণ্ড দুঃখে ভেঙে পড়ে, কিন্তু ওর এই দুঃখের কথাটা শেয়ার করার মতন ওর পাশে তখন কেউই ছিল না। যদিও মাইকেলের মা বেশিরভাগ সময় হসপিটালের মধ্যে মাইকেলের পাশেই বসে থাকতো, কিন্তু তারপরেও মাইকেল কারোর সাথেই কথা না বলে সবসময় চুপচাপ একা একাই থাকতো। এরপর আগামী বেশ কিছু মাস মাইকেলকে এই হসপিটালের মধ্যেই কাটাতে হয়। সেখানে ও আরও এমন বেশ কিছু মানুষদেরকে দেখতে পায় যাদের পুরো শরীরে আগুনে পুড়ে গেছিল, আর ওরা হয়তো ভবিষ্যতে আর কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবে না। এই সমস্ত রুগীদেরকে দেখে মাইকেলের মনে মনে খুবই কষ্ট হয়। সেজন্য ও ঠিক করে নেয় এই অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্স থেকে ও যত টাকা পাবে সেই সমস্ত টাকা ও এই হসপিটালে ডোনেট করে দেবে, যাতে এখানে সমস্ত রুগীদের আরও ভালোভাবে চিকিৎসা করা যায়। আর সেই সময় মাইকেল ওই ইন্স্যুরেন্স থেকে $1 মিলিয়ন বেশি অ্যামাউন্ট পেয়েছিল, যার পুরোটাকেই ও সেই হসপিটালে ডোনেট করে দেয়। এদিকে বাড়িতে মাইকেলের বাবার মাথায় খালি একটাই চিন্তা চলছিল। উনি চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব মাইকেলকে হসপিটাল থেকে বের করে যাতে ওর বাকি ভাইদের সাথে ওকে ওয়ার্ল্ড ট্যুরে নিয়ে যাওয়া যায়। এদিকে হসপিটালের বিছানায় শুয়ে মাইকেল যখন ওর বডিগার্ড বিলের কাছ থেকে ওর বাবার এই খবরটা জানতে পারে, তখন ও হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে ঠিক করে নেয় এখান থেকে সুস্থ হয়ে ওঠার পরেই ও নিজের বাবার কথা মতন সেই ট্যুরে বেরিয়ে পড়বে। ওর বাবা যে ট্যুরের নাম দিয়েছিল ভিক্টরি ট্যুর, কিন্তু মাইকেল এটাও ঠিক করে নেয় এই ট্যুর শেষ হওয়ার পরেই ও নিজের বাবার সাথে সারা জীবনের মতন সম্পর্ক শেষ করে দেবে। এই ট্যুরটা শেষ হওয়ার পর ও সরাসরি ওর বাবার চোখে চোখ রেখে ওনাকে জানিয়ে দেবে এটা ওর জীবন আর এটাকে ও নিজের ইচ্ছা মতন বাঁচতে চায়। তাই আজকের পর থেকে ও আর ওর বাবার কোনো কথা শুনে চলতে পারবে না। এরপর কথা মতন মাইকেল ঠিক তেমনটাই করে। হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে আসার সাথে সাথেই ও সেই ভিক্টরি ট্যুরের জন্য নিজের ভাইদের সাথে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে প্রোগ্রাম করতে শুরু করে। এইভাবে বেশ কিছু মাস কাটার পর যেদিন এই ট্যুরের শেষ প্রোগ্রাম ছিল, সেদিন একদিকে যখন মাইকেল আর ওর ভাইরা স্টেজে পারফর্ম করছিল, তখন ব্যাক স্টেজে মাইকেলের বাবা একটা বড় নিউজ রিপোর্টারকে ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে মাইকেলের বাবা বলে, এটা তো সবে শুরু, এরপর আমরা মাইকেলকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে প্রোগ্রাম করার জন্য যাব। এরপর মাইকেলকে নিয়ে আমার মাথায় আরও অনেক ভালো ভালো প্ল্যান আছে। আসলে মাইকেলের বাবা এখন অবধি মাইকেলকে ব্যবহার করে টাকা কামানোর চিন্তা করে যাচ্ছিল। এদিকে দেখা যায় স্টেজে এখন মাইকেল আর ওর ভাইদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল।
এখানে মাইকেল সমস্ত দর্শকদের সামনে ওর সেই বিখ্যাত মুন ওয়াকটা করে দেখায়, যেটা দেখে সমস্ত দর্শকরা তো আনন্দে পাগল হয়ে গেছিল। অনেকেই ওখানে প্রচন্ড আনন্দে কাঁদতে শুরু করে, আবার অনেকে তো মাইকেলকে সামনাসামনি দেখার আনন্দে ওখানে অজ্ঞানী হয়ে যায়। তবে এই প্রোগ্রামটা শেষ হওয়ার আগেই মাইকেল স্টেজে দাঁড়িয়ে সমস্ত দর্শকদেরকে বলে, আজকে এটাই ছিল আমাদের শেষ পারফরমেন্স। আজকের পর থেকে আমি আমার ভাইদের সঙ্গে আর কখনোই কোনো পারফরমেন্স করব না। এবার থেকে আমি আলাদা হয়ে নিজের মতন কাজ করব। এখানে মাইকেলের এই কথা শুনে সমস্ত দর্শকরা খুবই অবাক হয়ে গেলেও তারা মাইকেলের জন্য খুবই খুশি ছিল। কিন্তু এদিকে এই কথাটা শোনার পর মাইকেলের বাবা এখন প্রচন্ড অবাক হয়ে গিয়ে উনি খুবই রেগে যান। এখন উনি প্রচন্ড রেগে গিয়ে মাইকেলকে আবার বকাঝকা করার চেষ্টা করেন। কিন্তু এই প্রোগ্রামটা শেষ করার পর মাইকেল স্টেজ থেকে নেমে ওর বাবার সাথে কোনো রকম কথা না বলেই ওখান থেকে চলে আসে। মাইকেল এখন পুরোপুরিভাবেই ওর বাবাকে ইগনোর করছিল। একটা সময় মিস্টার জোসেফ ভালোভাবেই বুঝতে পারেন নিজের অতিরিক্ত লোভের কারণে এখন উনি মাইকেলকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছেন। আর এই কথাটা ভেবেই উনি প্রচন্ড দুঃখ আর হতাশায় কাঁদতে শুরু করেন। এখন উনি নিজের ছেলেকে হারানোর জন্য কাঁদছিলেন, নাকি ভবিষ্যতে মাইকেলকে ব্যবহার করে টাকা কামাতে পারবে না সেই কথাটা ভেবে কাঁদছিলেন, সেটা বোঝা মোটেও খুব একটা মুশকিল না। এরপর আমরা দেখতে পাই 1988 সালে ইংল্যান্ডে মাইকেল তার সোলো পারফরমেন্স করার জন্য গেছে। এতদিন ধরে ও যেটা চাইছিল এখন ও ঠিক সেটাই করতে পারছিল। ও সম্পূর্ণ নিজের মতন করে নিজের পছন্দের টিম নিয়ে কনসার্ট করছিল, যেখানে ওকে বাধা দেওয়ার বা আটকানোর মতন কেউই ছিল না। আর এখন ওর এই অনুষ্ঠানটা দেখার জন্য ইংল্যান্ডের লক্ষ লক্ষ মানুষ ওই স্টেডিয়ামে ভিড় করেছিল। সেখানে মাইকেল সবাইকে অবাক করে দিয়ে খুবই অসাধারণ গান আর নাচ পারফর্ম করে। আর এখানে ওর এই পারফরমেন্সটা এতটাই ভালো ছিল যেটা দেখার জন্য সমস্ত দর্শকদের মধ্যে অনেক হুড়োহুড়ি লেগে যায়, যে কারণে ওখানে বহু দর্শক অজ্ঞান হয়ে গেছিল। মাইকেল এখন সেই সমস্ত জিনিসগুলোই করছিল যেগুলোকে ও বিগত বহু বছর ধরে করতে চেয়েছিল। এখন অবশেষে ও নিজের জীবনের স্বাধীনতা ফিরে পেয়েছিল। আর এখান থেকেই যেন মাইকেলের একটা নতুন জীবন শুরু হয়, যে বিষয়টা নিয়ে মাইকেল মনে মনে খুবই খুশি ছিল। আর এর সাথে সাথে আমাদের আজকের এই সিনেমার গল্পটা এখানেই শেষ হয়। তবে মাইকেলের পরবর্তী জীবনের এখনো অনেক কাহিনী বাকি আছে, যেটা হয়তো আমরা এই মুভির সেকেন্ড পার্টে দেখতে পাবো। তো আপাতত আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আর ইচ্ছা হলে নিজের বন্ধুদের সাথেও এটাকে শেয়ার করতে পারেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।